হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? তোমাদের সামনে হাজির হচ্ছে তোমাদের সবার প্রিয় নোমান ভাইয়া। কেমিস্ট্রি একটা খুবই খুবই ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট টপিক চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারটা হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার থেকে বোর্ডে প্রতি বছর 2টা সিকিউ এবং 5-6টা এমসিকিউ এসেই থাকে। তাই আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার মাধ্যমে আমরা আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারবো, এসএসসি লাইফে আমরা অনেকটুকু এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। তাইলে আমরা একটু দেখি যে আমরা আজকে ধরে 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 আমরা প্রত্যেকটা বোর্ডে আসা এমসিকিউ সলভ করব। তাই এই ক্লাসটা করার পরে আমরা আশা করি এমসিকিউ এই অধ্যায়ের এমসিকিউ টাইপের কোনো ধরনের সমস্যা থাকবে না। তাই ক্লাসের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত তোমরা সবাই থাকবে এবং বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দাও। আর একটা কথা আছে না, শেয়ার করলে কেয়ার বাড়ে, অবশ্যই কেয়ার বাড়ানোর জন্য ফ্রেন্ডদের শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আমরা কোশ্চেন সলভ করার সাথে সাথে আমরা যারা অধ্যায়টা একটু বেসিক ক্লিয়ার নাই, এদের আমরা বেসিকটাও ক্লিয়ার করে দেবো। যাদের একদম কম জানা আছে এদের যেন সমস্যা না হয়, এই দিকে আমরা খেয়াল করব। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আমরা অল্প কিছু একটু বেসিকটা ক্লিয়ার করে নিই। আচ্ছা দেখি, তাইলে আমরা একটু একটা শর্টকাট সূত্র দেখে নেব। এই শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা অধ্যায়ের ম্যাক্সিমাম এমসিকিউ গুলো সলভ করব। আচ্ছা দেখা যাক। আচ্ছা, এই সূত্রটা জানার মাধ্যমে আমাদের অধ্যায়ের মোটামুটি 80% এমসিকিউ সলভ হয়ে যাবে। তাই ভালো করে এই সূত্রটা আমরা একটু বুঝে নিব, তাহলে দেখবা সামনের এমসিকিউ একদম পানিবাত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক। তাহলে কি এই এন হচ্ছে মূল সংখ্যা, কি বাচ্চারা? এন হচ্ছে মূল সংখ্যা, এটা আমরা মনে রাখবো। এন হচ্ছে মূল সংখ্যা, আর ডব্লিউ হচ্ছে গ্রাম ভর। ডব্লিউ হচ্ছে কি? গ্রাম ভর। ওকে, আর হচ্ছে এম হচ্ছে আণবিক ভর। এম হচ্ছে কি? আণবিক ভর। ওকে, এরপর হচ্ছে এন হচ্ছে কি? এন হচ্ছে অণুর সংখ্যা। এন হচ্ছে অণুর সংখ্যা। আর এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা। আর ভি হচ্ছে কি? ভি হচ্ছে মোলার আয়তন। ভি হচ্ছে কি? মোলার আয়তন। ভি হচ্ছে কি? মোলার আয়তন। ওকে, আচ্ছা এই সূত্রটা আমরা আবার একটু বুঝে নিই। এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম আমরা লিখতে পারি, বা এন বাই এন এ লিখতে পারি, বা ভি বাই 22.4 লিটার লিখতে পারি। 22.4 লিটার লিখতে পারি। এই সূত্রটা আমরা একবার বুঝলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু আমি পাশে পাশে সরে যাচ্ছি। তোমরা এই এটার ভিত্তি করে যখন আমরা 80% সবকিছু সলভ করবো, তাহলে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা লিখে নাও, বা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে পারো, বা স্ক্রিনশট দিয়ে নাও। আমি স্লাইডের পাশে যাচ্ছি, 10 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, আচ্ছা তাইলে আমি আশা করছি তোমরা সবাই স্ক্রিনশট দেওয়া শেষ। এই সূত্রের উপর নির্ভর করে আমরা সামনের ক্লাসটা আগাবো। ওকে, এখন বলছে কি দেখো, বলছে কি 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? আচ্ছা, ফার্স্টে আমরা সবকিছু সলভ করার ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করব? ভ্যালুগুলো বের করা। কেমিস্ট্রির ক্ষেত্রে ভ্যালুগুলো বের করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে মোটামুটি হচ্ছে কি যে মিডিওকার স্টুডেন্ট আর যে যারা টপ নচ স্টুডেন্ট, এদের ভিতর পার্থক্যটা কি হচ্ছে বাচ্চারা বলতে পারো? পার্থক্যটা হচ্ছে প্র্যাকটিসে। আমরা প্র্যাকটিস যত বেশি করা যায়, প্র্যাকটিস যত হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা মিডিওকার স্টুডেন্ট থেকে আমরা টপ নচ স্টুডেন্ট যেতে পারি। আচ্ছা, আর আমাদের সরকার একাডেমির মূল লক্ষ্য হচ্ছে কি এই এই যে মিডিয়াম স্টুডেন্ট গুলো আছে এদের নিয়ে কাজ করা, এদেরকে ধরে ধরে সবকিছু সলভ করানো। ঠিক আছে, আমরা আজকে যাত্রা শুরু হচ্ছে, আর রেগুলার আমরা কনসিস্টেন্সি মেনটেন করে আমরা সলভ করতে থাকবো ইনশাল্লাহ। আমরা এই এসএসসি জার্নিতে তোমাদের পাশে আছি, তোমরা আশা করি ভালো একটা সার্ভিস পাবে। ওকে, আচ্ছা সলভ করা যাক। তাইলে বলছে 2 গ্রাম, এটা কি বলতো? আমরা গ্রাম ভর দেখছিলাম কি? ডব্লু। গ্রাম ভর কি দেখছিলাম? ডব্লু। আচ্ছা,
আর বলছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস কি বাচ্চারা বলতো? হাইড্রোজেন গ্যাস হচ্ছে H2, হাইড্রোজেন গ্যাস হচ্ছে কি H2। আচ্ছা, আর H2 এর আণবিক ভর কত? হাইড্রোজেনের 1 আর গুণ 2 হচ্ছে 2 গ্রাম, 2 গ্রাম। ওকে, এরপর আমরা দেখবো যে বলছে আয়তন কত। আয়তন আমরা কি জানি? আয়তনটা হচ্ছে ভি। আয়তনটা কি হচ্ছে বাচ্চারা? আয়তনটা হচ্ছে ভি, আয়তনটা হচ্ছে ভি। মোলার আয়তন আমরা দেখছিলাম না, আয়তনটা হচ্ছে ভি। আচ্ছা, এখন আমরা সলভ করবো, এখন আমরা একটু সলভ করবো। আমরা কি জানি? গ্রামের ক্ষেত্রে সূত্র কি দেখছিলাম? W/M V/22.4 লিটার, V/22.4 লিটার। এইটা আমরা দেখছিলাম না, এইটা আমরা দেখছিলাম না। আমাদের তিনটা সূত্র দেখছিলাম, এর মধ্যে এইটা দেখছিলাম W/M = V/22.4 লিটার। এইটা আমরা দেখছিলাম না? আচ্ছা, এইটা আমরা দেখছিলাম। ওকে, তাইলে হচ্ছে ডব্লিউ কি পেয়েছিলাম আমরা? ডব্লিউ পেয়েছিলাম 2 গ্রাম। ডব্লিউ কি পেয়েছিলাম আমরা? ডব্লিউ পেয়েছিলাম আমরা 2 গ্রাম। আর হচ্ছে আণবিক ভর কত পাইছি আমরা? হাইড্রোজেন গ্যাসে গেছে H2M তাহলে 2 গ্রাম হইতে পারে, 2 গ্রাম ভি তো আমরা পাই না, ভি ইকুয়াল টু হোয়াট, এটা তো আমরা জানি না। আর হচ্ছে 22.4 লিটার তো আমরা লিখতে পারি, 22.4 লিটার আমরা লিখলাম। দেন কি হবে দেখো, ভি ইকুয়াল টু, আমরা আর গুণ যাই না, 22.4 লিটার কি উপরে উঠে আসবে, 22.4 লিটার কি হবে? উপরে উঠে আসবে। 2 গুণ 22.4 লিটার গুণ 2। ওকে, তাহলে আমরা একটু কাটাকাটি করে দেখি কি আসে। এই 2 কাটা যায়, থাকে কি 22.4 লিটার, 22.4 লিটার। এই বাচ্চারা আমরা একদম সহজ পারবো না, আবার একটু রিক্যাপ করি, যারা ভালো মতো দেখেনি ফোকাস মাইন্ডটা একটু ক্লিয়ার, মাইন্ড ফ্রেশ আপ করে আমরা একটু দেখি যে বলছে কি প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। আচ্ছা, 2 গ্রাম কি? গ্রামকে আমরা ডব্লিউ দ্বারা, গ্রাম ভরকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করছিলাম। এরপর আণবিক ভর কি? হাইড্রোজেন আণবিক ভর কত? 2 গ্রাম। আর হচ্ছে আয়তন ভি তো আমরা পাইনি, এটা আমরা বের করব। ওকে, তাহলে সূত্র আমরা কি আমরা দেখছিলাম, আয়তন আর গ্রাম ভরের ভিতরে সূত্রটা কি ছিল? W/M = V/22.4 লিটার, V/22.4 লিটার। তাইলে ভ্যালুগুলো আমরা কি পেয়েছিলাম? ডব্লিউ পেয়েছিলাম 2 গ্রাম, আণবিক ভর পেয়েছিলাম 2 গ্রাম, আর V/22.4 লিটার পেলাম। এখন 2 কাটা যায়, তাহলে 22.4 লিটার থাকে, 22.4 লিটার থাকে। তাহলে অ্যান্সার কি হবে বাচ্চারা বলো? অ্যান্সার হবে যে গ। ওকে, দারুন। আমরা এরকম প্রত্যেকটা এমসিকিউ আমরা ধরে ধরে সলভ করবো ইনশাআল্লাহ। তোমাদের এসএসসি জার্নিটা আমাদের সাথে অসাধারণ কাটবে, ঠিক আছে? আর বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কি ভালো করতে পারবো, এইচএসসি তে ভালো করতে পারবো। আর তোমার মজার একটা বিষয় হচ্ছে আমরা সব ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট সিকিউএমসি গুলো আমরা বাছাইকৃতভাবে সলভ করাবো। এর মাধ্যমে তোমরা দেখতে পারবা কি এসএসসি তে হুবহু কমন পড়ার আর পসিবিলিটি খুব বাড়বে। হুবহু দেখবা 70 থেকে 80% হুবহু কমন এসে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, পরেরটা আমরা দেখা যাক। আচ্ছা, এরপর বলছে কি দেখো, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? আচ্ছা, এখন আমরা একটু দেখবো ক্যালসিয়াম আর ফসফেট। ক্যালসিয়ামটা কি? দেখো, ক্যালসিয়ামটা তো আমরা ছোট বাচ্চারাও পারে। ক্যালসিয়াম হচ্ছে Ca। কোনো সমস্যা আছে বাচ্চারা? ক্যালসিয়াম হচ্ছে Ca, ক্যালসিয়াম হচ্ছে Ca, এটা তো আমরা জানি। আর ফসফেট কি? ফসফেটের সংকেত কত? PO4। ফসফেটের সংকেত কত বাচ্চারা বলো? PO4। এইটুকু আমরা জানি। এখন কোন সংকেত লিখতে হলে আমাদের এদের যোজনী জানার দরকার হয়, আর যোজনীগুলো কি হয় এরপর পরে কথা বলছি, আগে যোজনীটা বের করে দেখি। ক্যালসিয়ামের যোজনী কত আমরা একটু মনে রাখবো। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। আর ফসফেটের যোজনী হচ্ছে 3, ফসফেটের যোজনী কত হচ্ছে? 3। আচ্ছা, এতটুকু আমরা জানবো যে ক্যালসিয়ামের যোজনী 2 আর ফসফেটের যোজনী 3। এইটা আমরা একটু মুখস্থ করলাম। এখন যৌগ লেখার ক্ষেত্রে আমরা দুইটা লিখবো। দেখো, সংকেত লিখলাম, ক্যালসিয়াম লিখলাম, এরপর ফসফেট লিখলাম, ক্যালসিয়াম লিখলাম, এরপর ফসফেট আমরা লিখলাম। এখন সংকেত লেখার ক্ষেত্রে আমরা সব সময় মনে রাখবো যে
দুজনের স্থানান্তর হয়, একজনের যোজনী আরেকজনকে দেই আর আরেকজনের যোজনীকে নিজে নেই। এর এর মাধ্যমে আমরা কি সংকেত গঠন করি, সংকেত গঠন আমরা কিভাবে করি আবার বলি, যে স্থানান্তর করার মাধ্যমে একজনটা আরেকজনের কাছে দেই আর আরেকজনটা নিজের কাছে নেই, এরকম মাধ্যমে আমরা সংকেত তৈরি করি। আচ্ছা, তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে তুমি দেখো, ক্যালসিয়ামের আমরা যোজনী পাইছিলাম কত, ক্যালসিয়ামের পাইছিলাম 2, তাহলে এইটা ফসফেট কি দিলাম 2 দিলাম, সমস্যা আছে বাচ্চারা? সমস্যা নাই। আর ফসফেটের পাইছিলাম কত, আমরা ফসফেটের পাইছিলাম আমরা 3, তাহলে 3 ক্যালসিয়াম দিলাম, তাহলে Ca3PO4 2, Ca3PO4 2। ওকে ওকে, তাইলে অ্যানসার হচ্ছে কি, অ্যানসার হচ্ছে ঘ, অ্যানসার হচ্ছে কি, অ্যানসার হচ্ছে ঘ। আমরা কি পারবো না, আমরা কি পারবো না? আবার বলি কি হয়েছে, আমরা সংকেত লেখার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করবো যোজনীর কথা, খেয়াল করবো আমরা যোজনী, যে ক্যালসিয়াম এই জায়গায় দুইটা আছে, একটা ক্যালসিয়াম আর একটা ফসফেট আছে। ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2 আর ফসফেটের যোজনী আমরা কত জানি, ফসফেটের যোজনী আমরা জানি 3। তাইলে আমরা ক্যালসিয়াম লিখলাম, ফসফেট লিখলাম কোনো সমস্যা নেই। এরপরে ক্যালসিয়ামের কত আমরা জানি 2, 2টা কি ফসফেট কি দিব, 2টা কি ফসফেট কি দিব, আর ফসফেটেরটা ক্যালসিয়াম কি দিব, তাহলে ক্যালসিয়ামের 2 ছিল, ফসফেট কি দিলাম 2 দিলাম, আর ফসফেটের 3 ছিল, 3টা ক্যালসিয়াম কি দিলাম, তাহলে Ca3PO4 2, Ca3PO4 2। ওকে, আমরা বুঝতে পারছি? আচ্ছা ওকে, এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এরপর বলছে ফসফেট আয়নের যোজ্যতা কত, ফসফেট আয়নের যোজ্যতা কত, এই কথাটা বলছে, ঠিক আছে। এখন আমরা ফসফেট আয়ন ছাড়া আর কিছু আয়নের যোজ্যতা দেখব, একটু দেখি ফসফেট আয়নের যোজ্যতা কত, এটা বলছে। আচ্ছা, আমরা ফসফেট ছাড়া আরো রিলেটেড কিছু আয়নের যোজ্যতা আমরা দেখব। আচ্ছা, যোজ্যতা আয়নের ক্ষেত্রে যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে আমরা যোজ্যতা নির্ণয় করি, ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে আমরা যোজ্যতা নির্ণয় করি। ওকে, আচ্ছা, আমরা মনে রাখবো ফসফেটের PO4 3 PO4 3 এটা আমরা ক্লাস 7 8 এ পড়ছিলাম না, একটা পেজের ভিতর ছক আকারে দেয়া ছিল। ওকে, আশা করি জানি আমরা। ফসফেটের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, PO4 3 কার্বনের ক্ষেত্রে কি CO3 2 আর ফসফোনিয়ামের ক্ষেত্রে PH4+। আচ্ছা, আমরা এটা তো আমরা আগে থেকেই জানি। এখন যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলছি, যে ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে আমরা যোজ্যতা নির্ণয় করি, ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে আমরা যোজ্যতা নির্ণয় করি। আচ্ছা, ক্যাটায়ন ফসফেটের ক্ষেত্রে কি আছে, অ্যানায়ন কি আছে দেখো তো, 3 আছে, তাহলে এর যোজ্যতা হবে 3। কোনো সমস্যা আছে বাচ্চারা? কোনো সমস্যা নেই। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে কি আছে দেখো, কার্বনের ক্ষেত্রে কি অ্যানায়ন কত আছে 2, তাহলে হচ্ছে যোজ্যতা হবে 2। ফসফোনিয়ামের ক্ষেত্রে কি আছে, প্লাস আছে মানে 1, তার এর যোজ্যতা হচ্ছে 1। ওকে, এরকম করে আমরা কি করব, যে যোজ্যতা নির্ণয় করব, ক্যাটায়ন বা অ্যানায়নের মাধ্যমে আমরা কোন আয়নের যোজ্যতা নির্ণয় করব। ওকে, আচ্ছা, তাহলে ফসফেট আয়নের যোজ্যতা কত বলছে, 3। অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে কি গ। ওকে, এরকম করে তোমরা আর যত ধরনের বোর্ডে আসা আয়নের ক্ষেত্রে যোজ্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগুলো নির্ণয় করে থাকবো। ওকে, পরে কি বলছে দেখো, একদম হুবহু 1 নাম্বার এমসিকিউর মতো। তোমরা দেখবা কি, যে একটা কোশ্চেন সলভ করার পরে, বোর্ড কোশ্চেন সলভ করার পর তোমরা যতই আগাতে থাকবা রিপিটেড কোশ্চেন পাবা, রিপিটেড কোশ্চেন কি পাবা। ওকে, আচ্ছা, তাহলে একদম হুবহু আমরা 1 নাম্বারের মতো দেখতে পাচ্ছি।
কোশ্চেন 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে প্রমাণ অবস্থায় 17 গ্রাম প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? ফার্স্টে আমরা কি করি বলতো, ফার্স্টে আমরা ভ্যালুগুলা বের করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে 17 গ্রাম যে দেয়া আছে এটা কি বলো তো? 17 গ্রাম হচ্ছে ডব্লু। 17 গ্রাম কি হচ্ছে? 17 গ্রাম হচ্ছে ডব্লু। ওকে, আর অ্যামোনিয়ার সংকেত কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এটা হচ্ছে M, হ্যাঁ, আণবিক ভর। এইটা কত? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 গুণ 3, এটা হচ্ছে 17। এটা কি হচ্ছে? 17। ওকে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে 17, আর বলছে আয়তন মানে ভি ইকুয়াল টু হোয়াট, এটা আমরা জানি না। আচ্ছা, প্রথম যে আমরা সূত্র বেসিক পড়ানোর সময় আমি দেখাই দিলাম না, যে সূত্রটা দেখাই দিলাম, সূত্রটা কি হবে আমরা জানি। আচ্ছা, ভ্যালুগুলো আমরা বসাই। ডব্লু কত পেয়েছিলাম? 17। ডব্লু পেয়েছিলাম 17, আর আণবিক ভর অ্যামোনিয়া আণবিক ভর কত জানি, এটা বের করে আমরা 17ই পাইছি, হ্যাঁ। আর ভি তো পাইনি, আর 22.4। ওকে ওকে, তাইলে হচ্ছে কি এটা আমরা হাতে ক্যালকুলেশন করব, যত ফাস্ট করা যায়। 17 কাটা, তাহলে হচ্ছে আর গুণ করলে ভি ইকুয়াল টু 22.4 লিটার, ভি ইকুয়াল টু 22.4 লিটার, ভি ইকুয়াল টু 22.4 লিটার। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অ্যানসার হচ্ছে খ নাম্বার। অ্যানসার হচ্ছে কি? অ্যানসার হচ্ছে খ নাম্বার। ওকে, 4 নাম্বার পর্যন্ত আমরা সলভ করে ফেললাম। সামনে দেখবে একদম হুবহু রিপিটেড কোশ্চেন আসে, সলভ করতে বেশি টাইম লাগবে না, ঠিক আছে। বলছে কি কোনটি ত্রিযোজী যৌগমূলক? ঠিক আছে, কোনটি ত্রিযোজী যৌগমূলক? আচ্ছা, আমরা একটু দেখি। 4টা অপশন দেয়া আছে, আমরা 4টা অপশনই আমরা একটু বের করা ট্রাই করবো। এরপর হচ্ছে ত্রিযোজী মানে হচ্ছে এর আয়নটা হবে 3। এর আয়নটা কি হবে? আয়নটা অবশ্যই হবে 3। ওকে, আচ্ছা, যৌগগুলো একটা আমরা একটু লিখি। নাইট্রেটের ক্ষেত্রে আমরা মনে রাখবো NO3 কত? NO3 ওকে, সালফেট SO4 2 হ্যাঁ। কার্বনেটের ক্ষেত্রে কত? CO3 2 আর ফসফেট তো আমরা 2 নম্বর এমসিকিউতে আমরা দেখলাম PO3 PO4 3 ঠিক আছে, এগুলো আমরা দেখলাম। আচ্ছা, তাইলে হচ্ছে একযোজী আমরা কি? নাইট্রেট হচ্ছে একযোজী। সালফেট হচ্ছে কি? সালফেট হচ্ছে দ্বিযোজী। সালফেট আর কার্বনেট দুইটি হচ্ছে দ্বিযোজী। আর ফসফেট হচ্ছে ত্রিযোজী। এভাবে আমরা প্রত্যেকটা অপশন আমরা চেক করে দেখবো। এর মাধ্যমে তোমরা দেখবা কি যে হুবহু কোশ্চেন না আসলেও অপশনের ভিতর থেকে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যানসারটা কি হচ্ছে? অ্যানসার হচ্ছে কি ফসফেট। আমরা কি দেখলাম? নাইট্রেট একযোজী দেখলাম, কারণ আয়ন আছে একটা। দ্বিযোজী দেখলাম কি? সালফেট আর কার্বনেট। আর হচ্ছে ফসফেট দেখলাম কি? ত্রিযোজী। ওকে, আচ্ছা, তাহলে অ্যানসার হচ্ছে কি বলতো? অ্যানসার হচ্ছে ঘ নাম্বার, ফসফেট। ওকে, দেন হচ্ছে কি বলছে, তুতে কত অণু পানি বিদ্যমান? আচ্ছা, তুতের সংকেতটা আমরা একটু দেখবো, হ্যাঁ। তুতের সংকেতটা কি? তুতে যদি আমরা রাসায়নিক ভাবে লিখি তাইলে কি হবে? রাসায়নিকভাবে লিখলে কপার সালফেট 5 অণু পানি, ঠিক আছে। তুতে হচ্ছে বাণিজ্যিক নাম, হ্যাঁ।
ওকে, তাহলে রাসায়নিক ভাবে লিখলে আমরা কি পাই? কপার সালফেট 5 অণু পানি, কপার সালফেট 5 অণু পানি। কপার সালফেটের মূল যৌগ হচ্ছে কি? মূল যৌগ হচ্ছে কপার সালফেট। হ্যাঁ, এর সাথে হচ্ছে 5টা অণু পানি যোগ করা, অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এখন তাইলে বলছে তুতে কত অণু পানি বিদ্যমান? তাইলে আমরা কি দেখলাম? কপার সালফেটের সাথে 5 অণু পানি অ্যাড করছি, তাইলে তুতে কত অণু পানি বিদ্যমান? 5 অণু পানি বিদ্যমান। 5 অণু পানি বিদ্যমান, 5 অণু পানি বিদ্যমান। অ্যান্সার হচ্ছে কি খ, অ্যান্সার হচ্ছে কি খ। ওকে, আচ্ছা, আশা করি বুঝছি। আচ্ছা, এরপর কি বলছে দেখি, যে বলছে সোডিয়াম কার্বনেট যৌগে সি মৌলটির শতকরা সংযুক্তি কত? শতকরা সংযুক্তি আমরা সূত্রটা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা, নিচে হচ্ছে কি মূল যৌগের মোট ভর, আর নিচে হচ্ছে আর উপরে হচ্ছে মৌলের ভর ও মৌলের ভর গুণ মৌলের সংখ্যা গুণ 100%, গুণ হচ্ছে 100%। এইটা আমরা মনে রাখবো। শতকরা সংযুক্তির সূত্রটা আমরা একটু মনে রাখবো। কি হচ্ছে দেখো বাচ্চারা, আমরা মনে রাখবো হচ্ছে যে নিচে হচ্ছে মূল যৌগের মোট ভর, আর উপরে কি হচ্ছে মৌলের ভর যেটা চাওয়া হবে, আর মৌলের সংখ্যা গুণ 100%, এইটা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা দেখি যে সোডিয়াম কার্বনের ক্ষেত্রে কত পাই আমরা। সোডিয়াম হচ্ছে 23 গুণ 2, ওকে, কার্বন হচ্ছে 12, ওকে, 16 দুগুণে 16 গুণ হচ্ছে 3। তাহলে সোডিয়াম কার্বনের ক্ষেত্রে আমরা কত পেলাম? সোডিয়াম কার্বনের ক্ষেত্রে পেলাম আমরা হচ্ছে 106 পেলাম। মোট যৌগের মূল যৌগের মোট ভর হচ্ছে 106। ঠিক আছে, আর মৌলের ভর, মৌলটা কি কার্বন, মৌলটা হচ্ছে কার্বন কত আমরা জানি? কার্বন হচ্ছে 12। আর দেখো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা, মৌলের সংখ্যা তাইলে হচ্ছে 1, গুণ হচ্ছে 100%। ওকে, আমরা এরকম বের করতে পারবো না, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এরকম যদি বলে যে সোডিয়ামের ক্ষেত্রে মৌলের শতকরা সংযুক্তি কত, তাইলে আমরা কি করতাম? তাইলে 100, নিচে তো মূল যৌগের মোট ভর তো 106 হইতোই, আর মৌলের ভর কত দিতাম? 23। সোডিয়াম তো দুইটা, মৌলদের ভর হচ্ছে 23 গুণ হচ্ছে মৌলের সংখ্যা কয়টা ছিল? তাইলে সোডিয়ামের ক্ষেত্রে দুইটা ছিল, গুণ 2 দিতাম, গুণ 100% দিতাম। এরকম করে আমরা সব কয়টার ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে বা অক্সিজেনের ক্ষেত্রে আমরা তিনটার ক্ষেত্রে বের করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের বাড়ির কাজ থাকলো কি সোডিয়াম আর অক্সিজেনের ক্ষেত্রে তোমরা বের করে আমাকে দেখাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, বলছে কি ধনাত্মক যৌগমূলক কোনটি? হ্যাঁ, এইটা আমরা একটু দেখি, একটু সরে গেছে, এটা হচ্ছে ফসফোনিয়াম, হবে। হ্যাঁ, ওকে, আমরা অপশনগুলো একটু চেক করি, আসো। ক নাম্বার কি বলছে? ফসফোনিয়াম। ফসফোনিয়াম হচ্ছে PH4+, ফসফোনিয়াম হচ্ছে ফসফোনিয়াম। এরপর হচ্ছে কার্বনেট কত? CO3 2-, তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে আর নোট ডাউন করে নিবা। ঠিক আছে, অপশন থেকে হুবহু কমন না আসলে অপশন থেকে কিন্তু তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা 100%। এছাড়াও আমরা খুবই ইম্পর্টেন্ট
সিকিউএমসি গুলো সিলেক্ট করি, এটাতে হুবহু কমন আসবে, 60 থেকে 70% হুবহু কমন আসবে। এছাড়া আমরা অপশন যেভাবে চেক করে সলভ করাই, অপশন থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ হচ্ছে 90 থেকে 100% আসার সম্ভাবনা। আচ্ছা দেখো, কার্বনেট কি CO3 2- আর নাইট্রেট কি NO3-, আর ফসফেট কি আমরা প্রথমবারই দেখছিলাম ফসফেট PO4 3-, আচ্ছা তাহলে যৌগমূলকটি বলছে ধনাত্মক। ধনাত্মক কি আছে দেখি, ঋণাত্মক আমরা পাইছি 3টা, CO3 2-, NO3-, আর PO4 3-। ঋণাত্মক এইটা পাইছি, আর একটাই পেয়েছি আমরা কি ধনাত্মক, একটাই পেয়েছি PS4+। তোমাদের আচ্ছা বাচ্চা, তোমাদের কাছে আমাদের কোশ্চেন আরেকটা, তোমরা এরকম দেখাও তো আমাকে যে ধনাত্মক যৌগমূলক আছে, আমাকে আরেকটা দেখাও তো। আরেকটা আমি অপশন বলে দিই, দেখো আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম, আরেকটা হচ্ছে কি বলো NH4+। এইটা কিন্তু অপশনে থাকতে পারে, যে এইটা হচ্ছে ধনাত্মক যৌগমূলক, এটাও একটা ধনাত্মক যৌগমূলক। ওকে, তাহলে দুইটা আমরা জেনে রাখবো যে PS ফসফোনিয়াম বা অ্যামোনিয়াম, এই দুইটাই আসে। আমি অ্যানালাইসিস করে দেখছি যে এই দুইটার মধ্যে থেকে এসে থাকে আর কি, ঠিক আছে। ওকে, তাহলে কোনটি ধনাত্মক যৌগমূলক? ফসফোনিয়াম। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে কি ক। ওকে, দেন কি বলছে দেখি, দেন হচ্ছে ওই প্রথম একদম ফার্স্টে তোমাদের যে একটা শর্টকাট দেখাই দিচ্ছে, ওইটার সেম কোশ্চেন আবার রিপিটেড 3বার আসছে, দেখছো কতটা ইম্পর্টেন্ট। কোশ্চেনে বলছে কি এসটিপি তে 8.5 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত। হ্যাঁ, এখন তোমাদের আমি বলছি না যে আগে ভ্যালুগুলো হচ্ছে বের করে নিবা, তাহলে একদম সহজ। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো আইডেন্টিফাই করাটাই মেইনলি হচ্ছে কথা, তাইলে আমাদের মোটামুটি 80% কাজ হয়ে যায়। 8.5 গ্রাম মানে কি বলতো, গ্রাম ভর, ডব্লু। হ্যাঁ, অ্যামোনিয়া তো আমরা জানি NH3 M = কত, 17। এটা তো আমরা বের করে আগেই দেখাইছি, ঠিক আছে, আশা করি পারবা। NH3 নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 3, 17। বলছে আয়তন কত, মানে V = what। আচ্ছা, তাইলে আমরা সূত্র কি জানতাম, W/M কিলো V/22.4 লিটার, V/22.4 লিটার। ওকে, আমরা ভ্যালুগুলো বসাই। W কত পেলাম 8.5, আর হচ্ছে M কত বেশি 17, আর নিচে হচ্ছে V/22.4। আচ্ছা, 8.5 কে যদি আমরা 17 থেকে কাটি, তাইলে আমরা কাটাকাটি হাতে ক্যালকুলেশন করলে আমরা 2 পাই, আর 2 থেকে যদি আমরা 22.4 কে 11.4, তাহলে V হচ্ছে 11.4 লিটার। ওকে, তাহলে 11.4 লিটার কোনটা দেখা আছে বলো, 4 বা 5 এরকম অ্যাজাম্পশনে 11.5 আছে, 11.5 আমরা লিখতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে ক। ওকে, আমরা এরকম কোশ্চেন আসলে আবার আমরা পারবো না বলো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই তো 3 স্টার দিয়ে দিচ্ছি, কিন্তু বোর্ড পরীক্ষায় গেলে এরকম একটা কোশ্চেন কিন্তু তোমরা পাবা মাস্ট, ঠিক আছে, তাই ভুল যেন না হয়। হ্যাঁ, আচ্ছা, পরেরটা কি বলছে দেখো, পরেরটা কি বলছে, H2SO3 এর সালফারের সংযুক্তি কত। আমরা সূত্র কি একবার দেখাইছিলাম না, সূত্র আবার দেখাই দিচ্ছি, এই সূত্রে বসাবা। দেখো কি দেখাইছিলাম, মূল যৌগের মোট ভর আর হচ্ছে মৌলের ভর গুণ মৌলের সংখ্যা গুণ 100%। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে কি, H2SO3 এর ক্ষেত্রে আমরা মোট ভর বের করব, এরপরে সালফারেরটা কত, উপরে সালফারেরটা হচ্ছে 32, আর হচ্ছে সংখ্যা কত, সালফারে আছে কয়টা, একটা আছে কয়টা, একটা আছে, ঠিক আছে।
গুণ 100% দেবো, এরকম করে আমরা প্রিভিয়াস এর মতো এরকম আমরা বের করে ফেলবো, এগুলো বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সংযুক্ত ইকুয়াল টু কি, নিচে হচ্ছে মূল যৌগের মোট ভর আর উপরে হচ্ছে মৌলের ভর গুণ মৌলের সংখ্যা গুণ 100%। ওকে, এরকম করে আমরা কি সব ধরনের সংযুক্তির ম্যাথ করে ফেলবো। আচ্ছা, এরপর কি বলছে দেখো, যে 2 গ্রাম খাদ্য লবণের কয়টি অণু আছে। আচ্ছা, খাদ্য লবণের সংকেতটা তোমরা যদি না জানো, তোমাদের অনলাইনে মাইল হবে। হ্যাঁ, খাদ্য লবণের সংকেত কি বলতো? খাদ্য লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl 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 NaCl। হ্যাঁ, তেইশ, সোডিয়াম কত 23 আর ক্লোরিনের 35.5, 58.5। এটা হচ্ছে 58.5 সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, আণবিক ভর। আর হচ্ছে এটা হচ্ছে এম, আর ডব্লিউ কত, গ্রাম ভর কত, গ্রাম ভর হচ্ছে 2 গ্রাম, গ্রাম ভর হচ্ছে 2 গ্রাম, এটা হচ্ছে ডব্লিউ। বলছে কয়টি অণু আছে, কয়টি অণু আছে, ঠিক আছে। অণুর ক্ষেত্রে আমরা সম্পর্কটা কি দেখছিলাম সূত্রে, বলতো? পাইছিলাম ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। হ্যাঁ, এন হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, এটা নাম্বারটা আমরা জানি 6.02 ইন্টু 10⁻23 t। ওকে, আচ্ছা আমরা মানটা বসাই। ডব্লিউ কত দেওয়া আছে, 2 গ্রাম, আণবিক ভর কত 58.5, আর হচ্ছে এনটা তো আমরা জানি না, এনটা আর এন এর তো জানি এ। আচ্ছা, তাই হচ্ছে 2 গুণ হচ্ছে 6.02 10⁻23 t, আর নিচে হচ্ছে 58.5। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। এটা ক্যালকুলেটর চাপ দাও তোমরা, অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, তাহলে এরকম অনুসংখ্যার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব, ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, এটা অনুসংখ্যার সূত্র, ঠিক আছে। আচ্ছা, আর আয়তনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ডব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার, 22.4 লিটার, ওই সূত্রটা আমরা ইউজ করতাম। ওকে, এভাবে আমরা অনুসংখ্যা বের করব। এরপরে কি দেয়া আছে দেখো, সালফেট যৌগমূলকটির যোজনীগত। আচ্ছা, আমরা একটা দেখতে পাচ্ছি যে আয়নের ক্ষেত্রে সালফেট বা ফসফেট, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। সালফেট আর ফসফেট বা সংকেত, আমি তো তোমাদের অপশনগুলো দেখাই দিছি, ওই 4টা অপশনের ভিতরে মেইনলি এসে থাকে। হ্যাঁ, আচ্ছা, সালফেটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম বলতো? সালফেটের ক্ষেত্রে আমরা দেখছিলাম SO4 2 SO4 2 ওকে, তাইলে আমি কি বলছিলাম ফার্স্টেই, আমি বলছি কি যে ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী। ক্যাটায়ন যৌগমূলকের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী, ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী। ক্যাটায়ন লিখে দিচ্ছি। যৌগমূলকের ক্ষেত্রে কি ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী, ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে কি যোজনী। আচ্ছা, আমি সালফেটের ক্ষেত্রে কি দেখলাম, সালফেটের ক্ষেত্রে আমরা দেখলাম SO4 2 SO4 2 তাইলে হচ্ছে এটা অ্যানায়ন কত আছে, অ্যানায়ন আছে 2 মাইনাস। আচ্ছা, তাইলে যোজনী কি হবে, যোজনী হবে 2। অ্যানসার হচ্ছে খ, অ্যানসার হচ্ছে খ। ওকে, ওকে, দারুন। এরপরে আমরা পরের গুলো দেখি। পরেরটা কি বলছে দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর অণুর কয়টি অণু বিদ্যমান। অণুর ক্ষেত্রে আমরা কি সূত্র দেখছিলাম, প্রথমে যে কি শর্টকাটটা দেখছিলাম, হ্যাঁ আগেই বলে দিই। অণুর ক্ষেত্রে আমরা দেখছিলাম ডব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, এইটাই তো নাকি? ওকে, আচ্ছা, এখন 10 গ্রাম দেয়া আছে, 10 গ্রাম দেয়া আছে, 10 গ্রামটা মানে কি, 10 গ্রাম মানে হচ্ছে ডব্লিউ, 10 গ্রামটা মানে ডাব্লিউ, ঠিক আছে। আর আণবিক ভরটা তো আমরা বের করব, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ,
ক্যালসিয়ামের কত বলো তো? ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনেটের 12, আর হচ্ছে অক্সিজেনের 16, 3 16 48। তাহলে হচ্ছে 100, 100। আচ্ছা, এটা আমরা পাই। এটা হচ্ছে কি এম, এটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে এম। আচ্ছা, আমরা লিখি তাহলে ডব্লিউ ইকুয়াল টু 10 আর এম হচ্ছে 100, আর হচ্ছে এন তো আমরা পাইনি, আর এন এ হচ্ছে কি 6.02 ইন্টু 10⁻23t। ওকে, আচ্ছা, তাইলে হচ্ছে আমরা 10 10 কাটা হচ্ছে কি হবে দেখো, এন ইকুয়াল টু হচ্ছে নিচে 10 আর উপরে 6.02 ইন্টু 10⁻23t। তোমরা যারা হাতে ক্যালকুলেশন না পারো, তোমরা ক্যালকুলেটর চাপ দিয়েও তোমরা অ্যান্সার বের করতে পারবে, আর হাতের ক্যালকুলেশন পারলে তো ভালোই। ঠিক আছে, তাহলে 10 দিয়ে যদি একবার কাটা যায় তাহলে 6.02 10⁻22। ঠিক আছে, অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ নাম্বার। ওকে, একদম সহজ না? আমরা কি দেখতে পাচ্ছি যে আয়তন, গ্রাম ভর বা অনুসংখ্যা, এই টাইপে এমসিকিউ এসে থাকে। বা আরেকটা আসে যে আয়ন, যৌগমূলকের আয়ন। এই দুইটা টাইপ থেকে আমরা দেখি বারবার কোশ্চেন আসতেছে, বারবার কোশ্চেন আসতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপর কি দেয়া আছে দেখো, বলছে হচ্ছে কোন নিচের কোনটি যোজনী 2, নিচের কোনটি যোজনী 2। আচ্ছা, ফার্স্টে তোমাদের একটা বেসিক আমি একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, যোজনী ইলেকট্রন আর যোজনী, এটা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, যোজনী ইলেকট্রন আর যোজনী ইলেকট্রন আর যোজনী, এটার ক্ষেত্রে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। এটা আমরা কিন্তু মিলিয়ে ফেলি। হ্যাঁ, এইটা আমরা মিলিয়ে ফেলবো না। আজকে আমরা একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে বের হবে এই ক্লাস থেকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যোজনী আর যোজনী ইলেকট্রনটা আসলে কি, যোজনী আর যোজনী ইলেকট্রনটা আসলে কি। আচ্ছা, যোজনী হচ্ছে কি কোন একটি মৌলের ক্ষেত্রে আচ্ছা, যোজনীর ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? কোন একটি মৌলের ক্ষেত্রে স্থিতিশীল হতে, ঠিক আছে, অষ্টক বা দ্বৈর নিয়মটা পালন করতে যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে হয়, যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে হয়, এটা হচ্ছে যোজনী। এটা হচ্ছে কি যোজনী। হ্যাঁ, আর হচ্ছে যোজনী ইলেকট্রন জিনিসটা আসলে কি, এটা আমরা একটু দেখি। যোজনী ইলেকট্রন হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রন সংখ্যা, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রন সংখ্যা। ওকে ওকে, আচ্ছা, এটা সূত্র তো আমরা তো থিওরিটিক্যাল লিখে দিলে, আমরা কিছু একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখি। হ্যাঁ, অক্সিজেনের ক্ষেত্রে দেখি আমরা, অক্সিজেনের কত 8। ওকে, তাইলে হচ্ছে প্রথমে 2টা, পরে হচ্ছে 6টা। প্রথমে 2টা, পরে হচ্ছে 6টা। তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর আর ইলেকট্রন আছে কটা? আছে 6টা। তাইলে হইছে, তাহলে হচ্ছে যে যোজনী ইলেকট্রন হবে 6। যোজনী ইলেকট্রন কি হবে? 6। আর যোজনী কত হবে? যোজনী 6টা আর ইলেকট্রন আছে। এখন অষ্টক নিয়ম পালন করতে কয়টা ইলেকট্রন লাগে বলো তো? লাগে হচ্ছে 2টা। তাইলে আর যোজনী হচ্ছে 2, যোজনী হচ্ছে 2, আর যোজনী ইলেকট্রন হচ্ছে 6।
আচ্ছা, আমরা বেসিকটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়েছি। এতদিন আমাদের কনফিউশন ছিল না, আমারও কিন্তু তোমাদের মতো 9-10 থাকতে কনফিউশন ছিল। এরপর আস্তে আস্তে এরকম বেসিক ক্লিয়ার করে নিয়েছি। আচ্ছা, তাইলে আমরা দেখলাম কি যে যোজনী হচ্ছে এর 2, অক্সিজেনের ক্ষেত্রে আমরা যোজনী দেখবো 2, আর হচ্ছে যোজনী ইলেকট্রন দেখছি আমরা 6। আচ্ছা, আমরা তো বেসিকটা তো পড়ে নিলাম, এখন আমরা একটু অপশনটা একটু চেক করি। ওকে, যাদের খাতা কলম নিয়েছে তা তো ভালো, আর যারা খাতা কলম নিয়ে বসেনি এখনই আমি 2 সেকেন্ড দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন দেখো বলছে কি নিচের কোনটি যোজনী হচ্ছে 2, যোজনী হচ্ছে 2। যোজনী আমরা কি দেখছিলাম যে স্থিতিশীল হতে, একটি মৌল স্থিতিশীল হতে যে পরিমাণ ইলেকট্রন ও গ্রহণ করে বা ত্যাগ করে। হ্যাঁ, এখন সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখি সোডিয়ামের ক্ষেত্রে কত। সোডিয়াম কত, 11 না? তাহলে ফার্স্ট হচ্ছে 2টা, দেন হচ্ছে 8টা, পরে হচ্ছে ওটা একটা। তাইলে এর যোজনী হচ্ছে কত, ইলেকট্রন একটা ত্যাগ করলে ও স্থিতিশীল হয়, তার অর যোজনী হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে যোজনী হচ্ছে 1। কত বলো? 1। আচ্ছা, এরপর কি আছে? ফ্লোরিন। ফ্লোরিন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। আচ্ছা, এরপর আমাদের ক্যালসিয়াম দেখি। আচ্ছা, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। ঠিক আছে, 2টা ইলেকট্রন ত্যাগ করলেও অষ্টক নিয়মটা পালন করে, আর এটা তো যোজনী। আচ্ছা, তাইলে হচ্ছে যে ক্যালসিয়াম যোজনী হচ্ছে কত? ক্যালসিয়ামের 2, তাহলে অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার হচ্ছে কি গ। এরকম করে আমরা যোজনী ইলেকট্রন বা যোজনীটা বের করব। হ্যাঁ, ওকে। এরপর কি বলছে দেখো, কোন মৌলের যোজনী আর যোজনী ইলেকট্রন সেম। কোন মৌলের ক্ষেত্রে যোজনী আর যোজনী ইলেকট্রন সেম, এটা বলছে। ঠিক আছে, আচ্ছা, আমরা তো ইসের অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম, এই জায়গায় অক্সিজেনের ক্ষেত্রে আমরা বের করে দেখছি যে একটার ক্ষেত্রে 6, অক্সিজেনের হচ্ছে যোজনী ইলেকট্রন দেখছি আমি 6, আর হচ্ছে যোজ্যতা দেখছিলাম কত 2। তাহলে সেম না। ঠিক আছে, প্রথমটা অক্সিজেন তো বাতি দেওয়া যায়। ওকে, আমরা একটু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা একটু দেখি। ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের 12 না? আচ্ছা, ও 2টা যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ও কি হয়, যে ও অষ্টক নিয়মটা পালন করে। আর হচ্ছে তাহলে এটার যোজনী অষ্টক নিয়মটা পালন করে, এর যোজনী আমরা দেখলাম 2। আর হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? দেখো, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু আছে 2টা। তাহলে যোজনী ইলেকট্রনের ক্ষেত্রে আমরা 2 দেখলাম, আর যোজনের ক্ষেত্রে আমরা 2 দেখলাম। অ্যান্সার হবে কত? ম্যাগনেসিয়াম। অ্যান্সার হবে গ। অ্যান্সার হবে কত? গ। ওকে, আচ্ছা, এরপর কি বলছে দেখো, যে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? একটু আগে আমি সলভ করে দিলাম না, যে যোজ্যতা ইলেকট্রন, অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতা। তাইলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত দেখছিলাম বলতো? অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 6। যে অক্সিজেন, আমি আবার একটু রিপিট করি। হ্যাঁ,
অক্সিজেন ক্ষেত্রে আমরা কি দেখলাম, সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 6টা। সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যাটাই কি, আর যোজ্যতা ইলেকট্রন এটা আমরা জানি না, তাহলে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। হ্যাঁ, আর যোজনী কত, তাইলে যোজনী হচ্ছে যে স্থিতিশীল হতে যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করা লাগে। আচ্ছা, 6টা আছে আর 2টা হইলেও অষ্টক নিয়ম পালন করে, তাহলে যোজনী কত অক্সিজেনের ক্ষেত্রে, যোজনী হচ্ছে 2। পারবো না এখন থেকে, তাইলে হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন আছে 6, অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ। ওকে, আচ্ছা এরপর কি বলছে দেখো, যে নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। এখন সংকেত লেখার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, যে আমরা ফার্স্টে যোজনী বের করব, এরপর একজনের যোজনী আরেকজনকে দেব, আরেকজনের যোজনী নিজে নিব, ঠিক আছে, স্থানান্তর করব, উভয় পক্ষে বিনিময় করব। আচ্ছা, অ্যালুমিনিয়াম আমরা কি জানি, অ্যালুমিনিয়ামের এল নাকি, এটা অ্যালুমিনিয়াম। আর সালফেট কি জানি, SO4। এতটুকু তো সমস্যা নাই আশা করি। এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যোজনী কত আমরা দেখছিলাম, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে যোজনী আমরা জানি 3, অ্যালুমিনিয়াম ক্ষেত্রে যোজনী আমরা কত জানি 3। আর সালফেটের ক্ষেত্রে আমরা কি দেখছি বলো। এখন যোজনী আমরা আবার কিভাবে বের করি, এইটা একটু শর্টকাটে বলে দিই। যোজনী আমরা কি দেখলাম, যে পরিমাণ ও ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, তাইলে অ্যালুমিনিয়ামের 13 না, তাই 13টা ও 3টা ইলেকট্রন ত্যাগ করে অষ্টক নিয়মটা পালন করে, এর জন্য যোজনী হচ্ছে 3। ক্লিয়ার, দারুণ। আর সালফেট আয়নের ক্ষেত্রে আমরা কত দেখছি, SO4 2-, SO4 2-, ঠিক আছে, SO4 2-। আর যৌগের ক্ষেত্রে আমরা কি দেখছি, ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী, ক্যাটায়ন বা অ্যানায়ন হচ্ছে যোজনী। ওকে, তাইলে সালফেটের ক্ষেত্রে হচ্ছে 2। এখন আমরা কি করব, অ্যালুমিনিয়াম লিখলাম, সালফেট লিখলাম, ওকে, লেখা শেষ। এরপর দুইজনের যোজনীকে বিনিময় করব, দুইজনের যোজনী বিনিময় করব, সালফেটের 2টা লিখলাম, অ্যালুমিনিয়াম 2 লিখলাম, আর সালফেটের কি 3 দিলাম। আচ্ছা, Al2SO4 3, Al2SO4 3, Al2SO4 3। তাহলে আমি আবার একটু রিক্যাপ করি, অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম যোজনী আমরা 3 পেয়েছিলাম, আর সালফেটের যোজনী 2 পেয়েছিলাম, ঠিক আছে। এরপর দুইজনের যোজনী আমরা কি করব, বিনিময় করব, বিনিময় করলে সালফেটের তাই অ্যালুমিনিয়াম কি দিলাম, অ্যালুমিনিয়ামটা সালফেট কি দিলাম, Al2SO4 3 হইছে। এরকম ভাবে আমরা সংকেত লিখব। ওকে, তাহলে অ্যানসার হচ্ছে ক, অ্যানসার হচ্ছে কত, অ্যানসার হচ্ছে ক, অ্যানসার হচ্ছে ক। দারুণ। এরপর কি বলছে দেখো, আবার ওইরকম একটা কোশ্চেন দিয়েছে আমাদের, একদম একটা শর্টকাট দিয়ে দিয়েছিলাম, ওই সেম রিপিটেড কোশ্চেন আমরা কিন্তু 5বার পেলাম, 5বার কি পেলাম, ঠিক আছে। বলছে 17 গ্রাম অ্যামোনিয়াম অণুর সংখ্যা কত, 17 গ্রাম অ্যামোনিয়াম অণুর সংখ্যা কত, আমরা সূত্র কি, 17 গ্রাম, হ্যাঁ, এটা কি গ্রাম পার ডব্লু। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখছি, NH3M, যেটা কি 17 অণুর সংখ্যা, মানে n বের করতে হবে। মোটামুটি ডান। হ্যাঁ, এখন সূত্র শুধু বসাবো, আমরা কি জানি, সলভ W/M = N/Na। হ্যাঁ, n কি অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.02 10⁻23। আচ্ছা, তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। W কত দেওয়া আছে 17, M কত, M আমরা 17 বের করছি, আর N/6.02 × 10⁻23। 17 কাটা যায়, তাহলে আর গুণ করলে N = 6.02 × 10⁻23 এত। আচ্ছা, কই দেয়া আছে দেখে অ্যানসার কোনটার সাথে মিলে, অ্যানসার হচ্ছে গ নাম্বার, অ্যানসার হচ্ছে কত, গ নাম্বার। ওকে, দারুণ। এরকম আমরা প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করবো ইনশাআল্লাহ। এই জায়গা থেকেই হচ্ছে তোমাদের 80 থেকে 90% কমন পড়বে। তোমরা আমাদের সাথে শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আশা করি এসএসসি জার্নিটা দারুণ হবে আমাদের সাথে, ঠিক আছে। সরকার একাডেমির সাথে এসএসসি জার্নিটা দারুণ হতে যাচ্ছে। ওকে, এরপর কি দেয়া আছে দেখো, যে সালফিউরিক অ্যাসিডে আণবিক ভর কত, একদম বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে।
এরপর একটু সলভ করে দিচ্ছি। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেনের কত আমরা জানি, হাইড্রোজেনের তুমি একটা জিনিস মনে রাখবে, হাইড্রোজেনের সব কিছু ওয়ান, হাইড্রোজেনের সব কিছু ওয়ান, এইটা একটু মনে রাখবে, ঠিক আছে এখন থেকে। আচ্ছা হাইড্রোজেন কত দেওয়া আছে, H2 1 গুণ 2, ওকে। সালফার কত আমরা জানি, সালফার হচ্ছে 32, সালফার হচ্ছে কত 32, হ্যাঁ। আর অক্সিজেন কত 16 গুণ 4। হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হচ্ছে 98 গ্রাম, 98 গ্রাম, হ্যাঁ। অ্যানসারটা হচ্ছে গ। আচ্ছা আমাদের আণবিক ভর বের করা সহজ হলে আণবিক ভরের মৌলের ভরগুলো কিন্তু আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে 1, সালফারের ক্ষেত্রে 32, অক্সিজেনের ক্ষেত্রে কত 16, এইটা একটু আমরা মনে রাখবো। কার্বনের ক্ষেত্রে 12, এইগুলো আমি পাশে লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবো, হ্যাঁ। আচ্ছা মোটামুটি 1 2 3 4 মোটামুটি 6টা পারলে মোটামুটি আণবিক ভরগুলো তুমি এসিসি লাইভ উতরিয়ে যেতে পারবে, ঠিক আছে। কি কি, হাইড্রোজেনের 1, কার্বনের 12, সালফারের 32, অক্সিজেনের 16, ক্লোরিনের 35.5, সোডিয়ামের 23 আর নাইট্রোজেনের 14, ওকে। এইগুলো জানলে মোটামুটি এসিসি লাইভে তুমি পার পেয়ে যাবা, ওকে। এই একটু লিখে রাখো অবশ্যই বা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা বের করলাম। আচ্ছা এরপর কি বলছে দেখো, যে 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কি, পরমাণুর সংখ্যা মানে আমরা পাই যে n/n এর সূত্রটা, ঠিক আছে। এখন আমরা একটু দেখি, বারো গ্রাম বলছে, ঠিক আছে। 12 গ্রাম হচ্ছে ডব্লু, 12 গ্রাম হচ্ছে কি ডব্লু, ঠিক আছে। আর কার্বনের ভর কত আমরা জানি, কার্বনের ভর তো আমরা m = 12 জানি, হ্যাঁ। পরমাণুর সংখ্যা, তাহলে আমরা সূত্রটা কি জানি, সেম সূত্র বারবার আসছে, WM = n/na, হ্যাঁ। WM = n/na। W আমরা কত জানি 12, M কত জানি 12, N হচ্ছে আমরা জানি না, আর Na তো আমরা জানি 6.02 10⁻23T। আচ্ছা 12 12 কাটা, আর গুণ করলে n = 6.02 × 10⁻23 হচ্ছে। আচ্ছা অ্যানসার হচ্ছে কি, অ্যানসার হচ্ছে গ, অ্যানসার হচ্ছে কত, অ্যানসার হচ্ছে গ। আচ্ছা ওকে। এরপর কি দেয়া আছে দেখো, একটি সোডিয়াম পরমাণুর ভর কত, একটি সোডিয়াম পরমাণুর ভর, হ্যাঁ। এখন এইটার সূত্রটা কি হবে দেখো, যে অণুর সংখ্যা চাইছে ডব্লু, হ্যাঁ। কোন সূত্রটা নেব আমরা একটু দেখি, সোডিয়ামের ক্ষেত্রে ডব্লু = আমরা একটির ক্ষেত্রে 1 গ্রাম, একটির ক্ষেত্রে কি 1 গ্রাম, হ্যাঁ। আর সোডিয়ামের এম আমরা কত জানি, সোডিয়াম এম 23, আমি লিখে দিয়েছিলাম না, আণবিক ভরটা লিখে দিয়েছিলাম। আচ্ছা 23, ঠিক আছে। এখন অণু সংখ্যা বলছে, তাহলে সলভের সূত্রটা আমরা কি জানি, W/m = হচ্ছে n/na, ওকে। W1/23 = n = 6.02 10⁻23T, বা n = 1 গুণ 6.02 10⁻23, নিচে হচ্ছে 23। আচ্ছা এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। এরকম করে আমরা খুব ফাস্টলি বের করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা এরপরে আমরা পরের এমসিকিউতে আমরা যাই। আচ্ছা বাচ্চারা এটা কি আমরা বুঝতে পারছি, ওকে। আমরা শুধু কি করছি, অণুর সংখ্যার সাথে গ্রাম ভরে একটা সূত্র, যে রিলেটেড সূত্রটা আছে W/m = n/na, ওই সূত্রটা আমরা নিয়েছি, ওকে। তাহলে আমরা সলভ করতে পারবো ইজিতেই। এরপর কি বলছে দেখো, যে 10 গ্রাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের সংখ্যাটা কিন্তু জানতে হবে, হ্যাঁ।
Na2CO3 Na2CO3 আচ্ছা 23 দুগুণ কত 40 12 40 আচ্ছা এম হচ্ছে 106 সোডিয়াম কার্বনের ক্ষেত্রে এম হচ্ছে 106 এই সোডিয়াম কার্বনের ক্ষেত্রে এম হচ্ছে 106 ঠিক আছে আর ডব্লিউ কত ডব্লিউ হচ্ছে 10 গ্রাম ডব্লিউ হচ্ছে 10 গ্রাম এখন মোল সংখ্যা আমরা কি জানি মোল সংখ্যা হচ্ছে n নাকি n একদম ইজি n তাইলে আমরা কি করব দেখি সলভটা n ইকুয়াল টু ডব্লিউ বাই হচ্ছে m n ইকুয়াল টু ডব্লিউ বাই m ঠিক আছে ডব্লিউ কত আছে ডব্লিউ হচ্ছে 10 গ্রাম আর হচ্ছে m কত আছে 106 আচ্ছা এইটা আমরা বের করব এটা হচ্ছে অ্যানসার কি সূত্রটা আমরা মোল সংখ্যার ক্ষেত্রে কি জানি আমরা n ইকুয়াল টু ডব্লিউ বাই m আচ্ছা ডব্লিউ আমরা কত পেলাম 10 গ্রাম আর সোডিয়াম কার্বনেট এর সংকেতটা আমাদের একটু জানা ইম্পর্টেন্ট হ্যাঁ Na2CO3 বারবার পড়বো Na2CO3 সোডিয়ামের কত আমি লিখে দিছিলাম না সোডিয়ামের 23 কার্বনের 12 আর অক্সিজেনের 16 এটা আমরা বের করে আমরা সোডিয়াম কার্বনের ক্ষেত্রে পাই 106 হ্যাঁ এমটা হচ্ছে 106 তাইলে মোল সংখ্যার ক্ষেত্রে সূত্রটা কি n ইকুয়াল টু ডব্লিউ বাই m আচ্ছা এরকম করে আমরা বের করব ওকে আচ্ছা আবার সেই রিপিটেড কোশ্চেন বলছে কি 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যা কত আচ্ছা ক্যালসিয়াম কত বলতো ক্যালসিয়াম আছে 40 হ্যাঁ কার্বনের কত 12 আর অক্সিজেন 16 দুগুণে 32 48 100 ক্যালসিয়াম কার্বনে আণবিক ভর হচ্ছে m ইকুয়াল টু 100 আর হচ্ছে 200 দেয়া আছে 200 হচ্ছে w দেয়া আছে w হ্যাঁ w তাহলে মোল সংখ্যার সূত্রটা আমরা কি জানি n ইকুয়াল টু w বাই m হ্যাঁ w কত জানি 200 আর হচ্ছে m কত জানি আমরা 100 আচ্ছা কাটাকাটি করলে আমরা 2 মোল পাই 2 মোল অ্যানসারটা হচ্ছে কি 2 মোল একদম সহজ ইজিতে আমরা করে ফেলতে পারবো না এরকম আসলে আচ্ছা অ্যানসার হচ্ছে গ অ্যানসার হচ্ছে গ আচ্ছা এরপর কি বলছে দেখো একদম ইজি 6.02 × 10⁻23 সংখ্যক পানির অণুকে কি বলে ঠিক আছে আচ্ছা সবসময় মনে রাখবে 1 মোল মানে হচ্ছে 6.02 × 10⁻23 সংখ্যক অণু থাকে প্রত্যেকটা অণু হোক পরমাণু হোক যৌগ হোক সবকিছুর ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে বা 1 অণুর ক্ষেত্রে 6.02 × 10⁻23 থাকে এইটা আমরা একটু মনে রাখবো এটা অণু হোক পরমাণু হোক আর যৌগ হোক সবকিছুর ক্ষেত্রে তাইলে 6.02 পানির অণুকে কি বলে এক অণু বলে এক অণু ঠিক আছে মানে সরি 1 মোল বলে 1 মোল হ্যাঁ 1 মোল ওকে আমাদের স্লাইড একটু আঁকাবাঁকা লেখা উঠছে আমরা পরের ক্লাসে আশা করি এগুলো সমস্যাগুলো সলভ করে নিব ঠিক আছে আচ্ছা বলছে কি 1 মোল অক্সিজেন অণুর সমান কত গ্রাম আমরা দেখছিলাম কি 1 মোল ইকুয়াল টু কি কত দেখছিলাম আমরা একটু দেখি এক মোল অক্সিজেন ক্ষেত্রে আমরা কত দেখব অণুর কথা বলছো পরমাণুর ক্ষেত্রে হয়তো কি অক্সিজেন শুধু অক্সিজেন লিখতাম আর এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে অণু যখন বলছে তাহলে O2 ঠিক আছে অণু ঠিক আছে O2 আচ্ছা তাইলে হচ্ছে 16 গুণ হচ্ছে 2 হচ্ছে 32 গ্রাম আর এই 32 গ্রাম কিন্তু 6.02 × 10⁻23 সংখ্যক হ্যাঁ এইটা মনে রাখবো যে 1 মোল ইকুয়াল টু হচ্ছে কি O2 মানে 16 দুগুণে 32 গ্রাম বা 6.02 × 10⁻23 সংখ্যক হ্যাঁ এইটা হচ্ছে সমান একদম ভ্যালু এই তিনটার ভ্যালু হচ্ছে সমান তাহলে হচ্ছে আমরা অণু বললে কি হইতো পরমাণু বললে কি হইতো এই জায়গায় 16 গ্রাম হইতো আর অণু বলছে দেখা অনুমান কি O2 এর হচ্ছে 32 গ্রাম অ্যানসার হচ্ছে গ
ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি একদম শেষের দিকে আমরা বলছে পানির আণবিক ভর হচ্ছে 18 হলে 1 মোল পানিতে কয়টি অণু থাকে। ঠিক আছে, এখন পানির ক্ষেত্রে আণবিক ভরটা আমরা বের করি, দেখো একদম ইজি। H2O না, তাহলে 1 গুণ 2 আর অক্সিজেন 16 হচ্ছে 18, মানে 1 মোল, মানে 1 মোল। ঠিক আছে, 1 মোল। আর 1 মোলে আমরা কি জানি 6.023 সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে কি ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। আমরা প্রিভিয়াস কোশ্চেনে এটা আমরা সলভ করেছিলাম। হ্যাঁ, আশা করি পারবো। আচ্ছা, বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত, আয়তন কত। আচ্ছা, এখানে হচ্ছে 16 গ্রাম, এটা কি 16 গ্রাম হচ্ছে ডব্লু, 16 গ্রাম হচ্ছে ডব্লু। আর অক্সিজেন গ্যাস মানে O2। হ্যাঁ, অক্সিজেন গ্যাস মানে হচ্ছে O2, মানে হচ্ছে M। আর O2 এর ভর কত আমরা জানি 32। ঠিক আছে, এখন আয়তন বলছে V ইকুয়াল টু হোয়াট। সম্পর্কটা আমরা কি জানতাম, ডব্লুর মানটা আমরা বসাবো। ডব্লুর মানটা হচ্ছে 16 আর অক্সিজেন ক্ষেত্রে 32, ভি বাই 22.4 লিটার। হ্যাঁ, 16 দুগুণী 32, 11.2, ভি ইকুয়াল টু হচ্ছে 11.2। দেখি অ্যান্সার কয় নম্বরে আছে, ক নাম্বার, একদম 11.2 লিটার, 11.2 লিটার, ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, প্রমাণ চাপ বলতে কি বোঝায়, প্রমাণ চাপ। আচ্ছা, প্রমাণ এই বিষয়টার আমি একটু তোমাদের সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি বেসিকলি। প্রমাণ না বলে এসটিপিও বলতে পারে, এসটিপিও বলতে পারে, এসটিপিও বলতে পারে। এর ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে টি ইকুয়াল টু হলে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, 273 কেলভিন। হ্যাঁ, চাপের ক্ষেত্রে কত, চাপের ক্ষেত্রে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। আর আয়তনের ক্ষেত্রে আমরা মনে রাখবো 22.4 লিটার, 22.4 লিটার। এইটা আমরা মনে রাখবো। ঠিক আছে, যে প্রমাণ বলতে পারে বা এসটিপি বলতে পারে, যেটা বলুক। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা তিনটা ভ্যালু, একদম স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো আমরা মনে রাখবো। টেম্পারেচার ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, চাপের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুচাপ, আর আয়তনের ক্ষেত্রে 22.4 লিটার, 22.4 লিটার। আচ্ছা, এখানে বলছে কি প্রমাণ চাপ মানে প্রেসারের কথা বলছে। ঠিক আছে, তাহলে প্রমাণ প্রেসারের ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার, অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে কি ক। আর যদি টেম্পারেচার বলতো তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস দিতা, আর আয়তন বলতো 22.4 লিটার দিতা। ওকে, দেন কি বলছে দেখো, যে আদর্শ উষ্ণতা ও চাপে 1 লিটার গ্যাসের ক্ষেত্রে ভর কত। আচ্ছা, ভর আর লিটারের ক্ষেত্রে আমরা সম্পর্কটা, এক লিটার এটা হচ্ছে ভি, এটা হচ্ছে কি ভি, এটা হচ্ছে বি, অক্সিজেন গ্যাস মানে হচ্ছে এম, এম কত 32, কত 32। হ্যাঁ, এখন আমরা একটু দেখি, আচ্ছা ডব্লু কত, আচ্ছা ডব্লু তো আমরা জানি না। ওকে, আর এম হচ্ছে 32, ভি হচ্ছে 1 আর 22.4, বা হচ্ছে ডব্লু ইকুয়াল টু 32 আর আই গুণ করলে 4। আচ্ছা, এই ডব্লু বাই এম বাই ভি বাই 22.4 লিটার। ভি আমরা কত জানি 1 লিটার, আর হচ্ছে এম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে এমটা আমরা কত জানি 32, আর ডব্লুটা আমরা জানি, ডব্লুটা আমরা বের করব, ডব্লুটা আমরা কি বের করব। ওকে, আচ্ছা দাইন। ঠিক আছে, একটু ক্লাসটা একটু ডিউরেশনটা একটু বেশি হলে আমরা কিন্তু সব ইম্পর্টেন্ট টপিক সব কিছু আমরা হাতে ধরে ধরে সলভ করিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে যে আমাদের রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে আমাদের সাথে থাকা।
তোমাদের দেখবা তোমাদের এইচএসসি লাইফটা অসাধারণ কাটবে আমাদের সাথে, ঠিক আছে? আমরা ধরে ধরে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা সিকিউ এমসিকিউ ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ আমরা সবকিছু সলভ করে দিব। তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবা, ইনশাল্লাহ আমাদের সাথে অসম্ভব একটা সুন্দর সময় কাটবে। আসসালামু আলাইকুম।